হুম। স্যার গুড হ্যাঁ, বলো বলো। স্যার গুড আফটার গুড আফটারনুন। আচ্ছা, তো আমরা ড্রিলটা পড়েছিলাম অনেকটা পর্যন্ত। তো ড্রিলটা শুরু করার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো, যদি এতে পড়েছো, ছোট জ্যামিতিতে যদি এরকম কোনো জায়গায় অ্যাঙ্গেল থাকে, আর এই ধারে যে অ্যাঙ্গেলটা হয় এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এধারের অ্যাঙ্গেলটা কী হয়? স্ক্রিন শেয়ার হয় না। ও সরি 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 সরি। হ্যাঁ, এবারে হয়েছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্যার হ্যাঁ হয়ে স্যার, যায়। হয়ে হ্যাঁ স্যার তো আমি বলছি যে যদি এধারের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে এধারের অ্যাঙ্গেলটা কত হয় আমরা জানি? 30 ডিগ্রি। অবশ্যই 30 ডিগ্রি। কেন, সেটার জন্য আমি আর বলে সময় নষ্ট করছি না, কিন্তু আমরা এটুকুন বুঝতে পারছি যদি দুটো মানে লাইন, দুটো লাইন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে আর তাদের যদি এভাবে কোনো অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে এধারের অ্যাঙ্গেলটা যত হবে এধারের অ্যাঙ্গেলটা তত হবে। কি কি একজন কি একটা বেশ বলছিল, বলো? বিপ্রতিপকম। হ্যাঁ, বিপ্রতিপকম বলে। আচ্ছা, তো এই জিনিসটাই আমার ওখানে ভুল হয়েছে বলা, যখন আমি তোমাদেরকে হেলিক্স অ্যাঙ্গেল আর রেগ অ্যাঙ্গেলটা বোঝাচ্ছিলাম। তো আমাকে সেবেলা কেউ একজন জিজ্ঞেস করলো যে স্যার রেগ অ্যাঙ্গেলটা বলে দিন। তো আমার ওটা মানে এমন ভুল হওয়াটা উচিত নয়, কিন্তু হয়ে গিয়েছে আমার একটু মিসকনসেপশনের জন্য। কেননা ওই আমরা কাটিং টুলের বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল ফিগার করে এসেছি, তো তো আমার মাথায় ওগুলো চলে এসেছিলো। আমি ভেবেছি ওটা ড্রিলের ক্ষেত্রে যে ব্যাপারটা অতটা কঠিন নয়, সেটা আমার খেয়াল হয়নি। তো সেটা আমি তোমাদেরকে এখন একটু ঠিক করে দিই আগে। ব্যাপারটা হচ্ছে ছবিটা অনেকটা এরকম ছিল। এটা নিচ্ছি সেন্টার লাইন। ছবিটা অনেকটা এরকম ছিল, আর আমি বলেছিলাম কোন অ্যাঙ্গেলটার কথা। আমি বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা হয় রেগ অ্যাঙ্গেল। কিসের সাথে না, এই সেন্টার লাইনের সাথে। আর যদি তোমরা কেউ হেলিক্স অ্যাঙ্গেলটা দিকে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম এইটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। তো ছবিটার একটু ভুল আঁকা, তার সাথে সাথে আমার মিসকনসেপশন দুটোই দায়ী এর জন্যে। তো ভুলটা যেটা হয়ে গেছে যে আমাদের হেলিক্স অ্যাঙ্গেল যত ডিগ্রি হবে, হেলিক্স অ্যাঙ্গেল যত ডিগ্রি হবে, তার অপোজিট দিকে রেগ অ্যাঙ্গেলও ঠিক তত ডিগ্রি হবে। রেগ অ্যাঙ্গেলও ঠিক তত ডিগ্রিই হবে। ওই জন্য আমাদের প্রথমে আমার যেটা ভুল হয়েছে, প্রথমে রেগ অ্যাঙ্গেল পড়িয়ে দেওয়া, সেটা উচিত হয়নি। প্রথমে হেলিক্স অ্যাঙ্গেল পড়াতে হতো, তারপরে রেগ অ্যাঙ্গেল পড়াতে হতো। তো হেলিক্স অ্যাঙ্গেলে আমরা একটা কথা পেয়েছিলাম যে হেলিক্স অ্যাঙ্গেল থেকে সবসময় রেগ অ্যাঙ্গেলকে খুঁজে পাওয়া যায়। তো এই জন্যেই পাওয়া যায় যে হেলিক্স অ্যাঙ্গেলটা আমরা জেনেছিলাম তিন ধরনের। হেলিক্স অ্যাঙ্গেলের ক্ষেত্রে তিন ধরনের, তিনটে টাইপ থাকে, এইচ টাইপ, এস টাইপ আর এন টাইপ। তো আমরা যেই টাইপের ইউজ করব সেই টাইপ থেকে আমরা হেলিক্স অ্যাঙ্গেলটা পেয়ে যাব, যেহেতু আমাদের দেওয়া আছে। তো হেলিক্স অ্যাঙ্গেল যেটা হবে তার প্রতিপকন মানে তার উল্টো দিকে যে কোণটা হবে সেটাই রেগ অ্যাঙ্গেল হিসাবে কাজ করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হেলিক্স অ্যাঙ্গেল আর রেগ অ্যাঙ্গেল নিয়ে যে একটা মিসকনসেপশন হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, সেটা কিন্তু আর থাকা উচিত নয়। আমার মনে নেই কে আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু দেখার পরে আমি বুঝতে পারলাম এই ভুলটা হওয়া উচিত নয়, কিন্তু হয়ে গিয়েছিল। স্যার হ্যাঁ, বলো। হেলিক্স অ্যাঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল একই মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই একই, মানে হেলিক্স অ্যাঙ্গেলও যত হবে রেক্ট্যাঙ্গেলও তাই হবে। স্যার বলছিলাম প্রেজেন্টটা কি স্যার ওই বলছি আজকের আজকের অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে? তোমাদের সকালের অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো তো? ক্লাসটা শেষ পর্যন্ত হ্যাঁ করো, হ্যাঁ আমি হ্যাঁ বলে দেবো। হ্যাঁ 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 স্যার। তোমরা ক্লাসটা করো, আমি বলে দিচ্ছি। আগে ক্লাসটা করে নাও, মানে স্যার অ্যাটেন্ডেন্স। সেকেন্ড হাফেরটা বলতে আরে চাইছি। বাবা, তুমি করো না, ক্লাসটা করো, ক্লাসটা শেষ হতে দাও। তোমরা এত ওকে অ্যাটেন্ডেন্সের ওকে জন্য ওকে তাড়াহুড়ো কী আছে? ওকে। ঠিক আছে, চলো। অনেক আজকে ক্লাসও শেষ করতে হবে, তার সাথে সাথে একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদেরকে, সেটাও করতে হবে। তো ক্লাসটা আগে শেষ হোক, না হলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই ফার্স্ট হাফে অনেক লম্বা ক্লাস চলে গিয়েছে। আচ্ছা, তো কিছু জিনিস আছে, কিছু ম্যাথ আছে, সেগুলো করাবো।
তার আগে আমি একটু কিছু থিওরিটিক্যাল জিনিস তোমাদেরকে বলে দিই যেগুলো থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে টাইপ অফ ড্রিলিং মেশিন। আর একটা প্রবলেম হচ্ছে এই যারা তোমাদের টাইমে ক্লাস আসছো না, পরের দিন থেকে আর ঢুকতে দেবো না। এতক্ষণে সবাই ক্লাসে জয়েন করছে, এবার আমি ক্লাস করাবো না, বারবার সবাইকে এন্ট্রি করাতে থাকবো, ঠিক আছে? তো প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে টাইপস অফ ড্রিলিং মেশিন, ঠিক আছে? কিছু 3 টাইপের ড্রিলিং মেশিন সম্পর্কে আমরা পড়ব। একে জানবো সেনসিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন। দেখো, যদি কোনো জিনিসের ডেপথে বলার থাকে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, আর এগুলো সম্পর্কে আমরা বেশি ডেপথে যাব না, ঠিক যতটা দরকার আমি ততটাই তোমাদেরকে বলবো। ডেপথে বলতে গেলে এগুলোর আবার অনেক কিছু আছে। আচ্ছা, সকালবেলা কেউ আমাকে জিজ্ঞেস করছিল, আমার মনে নেই, তার এই হেলিক্স আর র্যাকের মধ্যে ডিফারেন্সটা বা কীভাবে মেজার করা হবে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? না, সে ক্লাসেই জয়েন করে, অনেকে আছে জিজ্ঞেস করে ক্লাসে জয়েন করবে। चार नंबरটা কি লিখেছে? ইলেকট্রিক পোর্টেবল ড্রিলিং মেশিন। এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, আমরা কোনো একটা ক্লাসে ড্রিল পড়েছিলাম, আমার মনে পড়ছে না, তোমরা বলতে পারবে। সেই ক্লাসটা রেকর্ড করে দেওয়াও আছে, আমার মনে আছে। পড়েছি কি পড়িনি বলো তো? ইলেকট্রিক ড্রিলের ছবি দিয়ে দেখিয়েছিলাম। স্যার আমরা প্রবলেম হচ্ছে। কারো মনে নেই? হ্যালো, সে কি বললেন শুনতেই পেলাম না। বলছি যে বলছি ইলেকট্রিক ড্রিল মানে হ্যান্ড ড্রিল সম্পর্কে আমাদের একটা ক্লাসে আলোচনা হয়েছিল, সেটা ছবি দিয়ে দেখিয়েছিলাম, লাইট ডিউটি, হেভি ডিউটি। ওই ক্লাসটা করেছো তো? মানে মনে আছে তো যে ওই ক্লাসটা হয়েছে বলে? হ্যাঁ স্যার। যদি না খেয়াল থাকে একবার ভিডিওটা দেখে নেবে, কিংবা যদি কেউ হ্যাঁ স্যার, ভিডিওটা পাও হয়েছিল। সে একটু গ্রুপে মেসেজ করে দেবে। তো এখানে যেটা তো জানতে হবে সেটা হচ্ছে সেনসিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন, যেটা মোস্ট কমন ড্রিলিং মেশিন, মানে যেটা আমরা বেশি ইউজ করে থাকি। কি না, সেনসিটিভ বেঞ্চ ড্রিলিং। এটা হচ্ছে সেনসিটিভ বেঞ্চ ড্রিল মেশিন। কীরকম হয় না, এইটা এর ডায়াগ্রাম আর এটা অ্যাকচুয়াল মেশিন। দেখো, এখানে একটা টেবিল থাকে, জিনিসগুলোর নাম সম্পর্কে একটু হলেও জানতে হবে। এখানে মোটর থাকে, আর এই বেল্টের সাহায্যে এখানে পুলি থাকে যেটা এই ড্রিলটাকে ঘোরায়। এবারে এই ড্রিলটা দেখো স্পিন্ডেলের ওপরে থাকে, আর স্পিন্ডেলটার মাথায় এখানে যেই ছোট রকম জিনিস আছে এটাকে চাক বলে। এই চাকটা ড্রিলটাকে ধরে রাখে, আর এটাকে স্পিন্ডেলের হেড বলে। আর এখানে একটা ড্রিল ফিড হ্যান্ডেল আছে। এই ফিড কী জিনিস আমি একটু পরে বলছি। আর এটা হচ্ছে টেবিল, এই টেবিলটার উপরে আমাদের জবটা থাকবে, যেই জবে আমরা ড্রিল করব। আর এটা তো কলাম যার উপরে আছে, আর এই ক্ল্যাম্প দিয়ে এই টেবিলটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়, কিংবা রোটেট করানো যায়। মানে কখনো হয়তো এটাকে বাঁকাতে হবে টেবিলটা, মানে আমাদের একটা বাঁকা জায়গার উপরে ড্রিল লাগবে, তখন ওটাকে বাঁকানো যাবে। আর নিচেরটাকে বেস বলে। তাহলে মনে রাখতে হবে, নিচে যে জিনিসটা থাকে এটা বেস বলে। এটা মনে রাখার জন্য কিছু রকেট সায়েন্স লাগে না। এটাকে টেবিল বলে, আর যেই ক্ল্যাম্পের সাহায্যে এটাকে আটকানো থাকে ওটাকে টেবিল ক্ল্যাম্প বলে। আর এটাকে ড্রিল ফিড হ্যান্ডেল বলে। ফিড কি আমরা একটু পরে জানবো। আর এইখানে ঢাকার মধ্যে যে জিনিসটা আছে, এখানে মোটরটা তো দেখাই যাচ্ছে, আর এর মধ্যে বেল্ট আছে। তো এই হচ্ছে একটা সেনসিটিভ তোমার কি বলে সেনসিটিভ ড্রিলিং মেশিন, ঠিক আছে?
আর আর যদি তুমি এরপরে 2 নম্বরে যেটা আছে পিলার ড্রিলিং মেশিন, সেটা হচ্ছে পিলার ড্রিলিং মেশিনটা এরকম অনেকটা একই রকম, ছোট্ট একটা মানে ডিফারেন্স বলতে গেলে একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এটা হেভি ডিউটি করতে পারে, ওটা হেভি ডিউটি করতে পারে না। কাজ দুজনে একই করে, কিন্তু এর যে ডিউটি পাওয়ারটা সেটা কিন্তু একটু বেশি হয়। তো আমি সেটা লিখে দিচ্ছি কি কি আসে। ও বাবা, এখানে তো আমি করে দিলাম, কোথায় লিখবো? আচ্ছা, আমি 1 নম্বর দিয়ে লিখছি, হ্যাঁ, তোমরা একটু ওটার সাথে সাথে পড়ে নেবে। স্যার 4 নম্বরেরটা কি লিখেছেন? ইলেকট্রিক পোর্টেবল ড্রিলিং মেশিন। এটা সবচেয়ে মানে ইউজ হয় প্রথমের দিকে, প্রথমে যেটা বললাম সেন্সিটিভটা, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর সিম্পল মেকানিজমও সিম্পল, ঠিক আছে। ইউজড ইন লাইট ওয়ার্ক, ঠিক আছে। আর 2 নম্বরে যেটা আছে পিলার ড্রিলিং মেশিন, আর এটা হেল্পফুল ইন হেভি ডিউটি ওয়ার্ক, মানে এটা লাইট ওয়ার্কের কাজে, আর এটা যদি হেভি ডিউটি ওয়ার্ক করতে হয় সেই ক্ষেত্রে এটারই মডিফাইড ভার্সন করে এটাকে তৈরি করা হয়েছে, এর মেকানিজমের কিছু চেঞ্জ করে, ঠিক আছে। ইউজ ইন লাইট ওয়ার্ক, ওটা স্যার সেনসিটিভ। হ্যাঁ, প্রথমে দেখো 1 2, মানে এখানের যেটা 1 আমি এর ধারেও নাম্বারিং করে দিচ্ছি, আর এটা 2। প্রশ্ন আসে এই 3 নাম্বারটা থেকে। 3 নাম্বারের ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আগে লিখিয়ে দিই। এটা হচ্ছে স্যার 2 নম্বরে কি লিখেছেন? হেল্পফুল ইন হেভি ডিউটি ওয়ার্ক। হেল্পফুল ইন হেভি ডিউটি ওয়ার্ক। ইট ইউজ, মানে 3 নাম্বারটা, ফর ড্রিলিং হোলস অফ লার্জ ডায়া। আর 2 নম্বর পয়েন্টের মনে রাখার মতন আছে, ভেরি ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে মেনি হোলস ক্যান বি ড্রিলড ইন এ সিঙ্গেল সেটিং। দেখো, আমি তোমাদেরকে একটু আগে যে এটা দেখালাম আর ড্রিল মেশিনটা দেখালাম, ওটার কি টেবিলের ওপরে কোনো একটা জব ছিল, সেই জবের উপরে একটা হোল করে দিলাম। এবারে আমার এমন একটা জবের দরকার পড়লো যার এখানে একটা হোল, এরকম পরপর হোল চাই। তো তুমি কি করবে? প্রথমে এটাকে করলে, আবার সেট করলে, আবার একটা করলে, আবার সেট করলে, আবার একটা করলে, তো এটাতে অনেক সময় নষ্ট হবে। ওই জন্য আমাদের কাছে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে, কি বললাম না, রেডিয়াল, যেটাতে হোলগুলো, হ্যাঁ, যেটাতে হোলগুলো অনেক বড় হবে। তার সাথে সাথে ছবিটা দেখো, এই ছবিটা দেখো, তার সাথে সাথেই দেখো এটা কিন্তু মুভমেন্ট করতে পারবে। এখানে গাইডেড ওয়ে আছে, এইটা মুভমেন্ট করতে পারবে, মানে একটা সেটিংয়ে প্লেটটাকে বসিয়ে রাখবো, এখানে ড্রিল করবে, দিয়ে পিছনে আসবে, আবার ড্রিল করবে, আবার করবে, এভাবে সামনে এগোতেও পারবে। যদি অরিজিনাল দেখো তাহলে আমি দেখাচ্ছি, দেখো এটা যদি দেখো, এর প্লেটটাতে এটা দিয়ে ও মুভমেন্ট করতে পারে, এই জিনিসটা মুভমেন্ট হয়ে যায়। এই দেখো উপরে মোটর আছে, এই মোটরটা এই ড্রিলটাকে ঘোরাচ্ছে, আর এধারে একটা র্যাকের সাহায্যে রোটেট করতে পারছে, র্যাক পিনিয়ন মেকানিজমের সাহায্যে, দিয়ে এর যেখানে যেখানে দরকার ও রিপিটেডলি একই সাথে অনেকগুলো করতে পারছে। তো এর যেটা মেন কাজ সেটা হচ্ছে বেশি পরিমাণের করা আর মাল্টিপল হোলকে ওয়ান টাইমে করে দেওয়া। মেনি হোল ক্যান বি ড্রিলড ইন এ সিঙ্গেল সেটিং, একবারই সেটিং করবে, অনেকগুলো হোল আমরা করতে পারবো, ঠিক আছে। আর এর যে বেসিক পার্টগুলো সব ড্রিলেরই কিন্তু সেম, নিচটাকে বেস বলবে, স্পিন্ডেল বলবে, যেখানে আমাদের ড্রিলটা থাকবে ওতে স্পিন্ডেল চাকের মধ্যে ওই এটা স্যাঙ্কটা ধরা হয়ে থাকবে। এগুলো কিন্তু বেসিক কিছু পার্ট, যেগুলো আমাদেরকে এমনি ছবি দেখলেই আমাদের মনে এসে যাবে। তো এগুলো ছিল আমাদের টাইপ। আবার ইলেকট্রিক পোর্টেবল ড্রিল আমি আর বলছি না, কেননা ওটা আমরা পড়িয়েছি, আর শুধু শুধু দ্বিতীয়বার বলে লাভ নেই। এবারে যেটা পড়ব সেটা হচ্ছে, কালারটা কি চেঞ্জ করেছি,
অপারেশন, দেখি কে ওখানে বাবা শুভম এসেছে যে কোথায় ছিলাম, হ্যাঁ অপারেশন অন এ ড্রিলিং মেশিন। একটা ড্রিল মেশিনের মধ্যে কি কি অপারেশন হয়? শুধু কি ড্রিলিং হয় আর কি কিছু হয় না? তোমাদের কি মনে হয়? একে তো ড্রিলিং হয়, এটা আমরা সবাই জানি। দুয়ে হয় রিমিং। এই রিমিংয়ের পুরো মানে একটা টপিক আছে, দেখবে আমাদের নেক্সট ডেতে পুরো রিমিং নিয়েই একটা দুটো ক্লাস আছে সম্ভবত। তো রিমিং নিয়ে আমরা এখন পড়বো না, নেক্সট ক্লাসে পড়ে নেব। আর কি হয় না, বোরিং। বোরিংটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। মানে আমার ক্লাস করতে বোরিং লাগে নাকি? সেই বোরিং নয় কিন্তু। এত বোর লাগছে, কেউ কথাই বলছে না। না স্যার, না স্যার। স্যার এগুলো কি টেম্পোরারি? ট্রিপ্যানিং, 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 TREPANNING। আর এটা হচ্ছে কাউন্টার। সব ঘুমাচ্ছিল মনে হয়, এনার্জি কমে গেছে সবার। কাউন্টার বোরিং। মানে বেশ ইউটিউবে ক্লাস হলে শুয়ে শুয়ে ক্লাসটা করতাম। ছয় হচ্ছে কাউন্টার সিঙ্কিং। সাথে হচ্ছে স্যার এগুলো সম্বন্ধে লেখাবেন তো? একটু একটু লেখাবো, এই জন্যই মাঝখানটা ফাঁকা রাখছি। ছোটো ছোটো করে আমরা যেরকমভাবে লিখি আর কি, ছোটো ছোটো ইনফরমেশান এখানে সম্পর্কে দিয়ে দেবো। যেগুলো কী হয় সেগুলো তোমাদেরকে জাস্ট বলে রাখবো। টাইপিং দেখি আবার কী এলো। বাবা সত্যম ঘুমিয়ে গিয়েছিল। 8টা আছে, তার মধ্যে ড্রিলিং আমরা জেনে গেছি। আর ট্যাপিং সম্পর্কে আমি আর এখন তোমাদেরকে বলে সময় নষ্ট করবো না। এই রিমিং সম্পর্কে, রিমিং তো আমি তোমাদেরকে বলবোই। আর ট্যাপিংটাও অত ইম্পর্টেন্ট নয়, ট্যাপিংটাও বলবো না, কিন্তু যেগুলো দরকার সেগুলো অবশ্যই বলবো। যেমন বোরিং। বোরিং জিনিসটা কি না, আমি ছবি এঁকে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের মনে থাকে। ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। ধরো একটা হোল করতে হবে আমাকে, ওকে, আমাকে একটা হোল করতে হবে। হোলটা কীভাবে করতে হবে না, হোলটা আমার এটা আমাদের ড্রিল। কোনটা না, এটা আমাদের একটা ড্রিল। তো আমি ড্রিল করার পরে দেখলাম যে আমার এই ডায়ামিটারের ড্রিল করা হয়েছে, যে এর উপরে আমাকে এর থেকে একটু বড় করে রাখতে হবে। কেন করে রাখতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের সময় আমাদেরকে, কিছু কিছু ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে, লিমিট ফিট টলারেন্সের একটা ব্যাপার আছে, যেটা তোমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। সেখানে কি করতে হয় না, আমরা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করতে গেলে তার সাথে সাথে যেই ডায়ামিটারটা থাকে তার থেকে একটু কম বেশি জায়গার অনুপাতে আমাদেরকে করে রাখতে হয়। আর তাছাড়াও যদি তোমরা এভাবেও বুঝতে চাও যে এই হোলটা তো যখন ড্রিল তো কেটে দিল, এটা তো এরকম একটা লম্বা হোল আছে, তো কি হচ্ছে না এর ধারগুলো তো সারফেসে প্রচুর পরিমাণের রাফনেস আছে। এই রাফনেসগুলোকে যাতে ক্লিয়ার করা যায় তার জন্য এর থেকে যে ড্রিলটা ঠিক যত ডায়ামিটারের করা হয়েছিল তার থেকে একটু বড় ডায়ামিটারের আরেকটা ড্রিল টাইপেরই একটা কি বলা যেতে পারে শ্যাফটকে এর মধ্যে ঘোরানো হয়। তাতে কি হয় না, এই সারফেস রাফনেসগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এই বোরিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে তোমাকে হোলের একটা প্রপার সাইজ দিয়ে দেবে। ধরো নর্মাল তুমি যখন হোল করলে তখন হচ্ছে 4.5 মিলিমিটারের একটা হোল করেছো, কিন্তু তোমার 5 মিলিমিটারের দরকার, তোমার কাছে 5 মিলিমিটারের ডায়ামিটারের কোনো কিছু নেই, ড্রিল বিট নেই, তখন তুমি কি করবে না বোরিং করবে। দেখো আমাদের দরকার ছিল ঠিক এই জায়গাটা, শুধুমাত্র আমাদের যদি ড্রিল বিট দিয়ে কাটতাম তাহলে আমরা এইটুকুন পেতাম, কিন্তু আমাদের এই পুরোটা যদি দরকার পড়ে যায় তখন আমরা কি করছি না এর থেকে বড় একটা ডায়ামিটারের
বোরিং ওখানে করছি। ঠিক আছে, মানে বোরিং সম্পর্কে মনে রাখার মতন এখানে এইটুকুনি মনে রাখতে পারো, এটা ইউজ করা হয় ফর গিভিং এ প্রপার সাইজ টু এ হোল, একটা হোলকে একটা প্রপার সাইজ দেওয়ার জন্য। ছবিটা দিয়ে যদি মনে রাখতে পারো তো ভালো, আর না হলে ওটা কি লিখে দেবো? আচ্ছা লিখে দিচ্ছি। तेरे से মনে রবে। ইউজড ফর মানে স্যার যাতে স্যার নাট গুলো মানে ঢুকে যেত। giving a proper size to a whole। তারপরে যে প্রসেসটা আছে এই প্রসেসটার নাম কি না ট্রিপ্যানিং। ট্রিপ্যানিং হচ্ছে এমন একটা প্রসেস, ধরে নাও তোমার কাছে এরকম একটা, তুমি একটা ওয়াশার বানাবে, তো কি করে বানাবে না, একটা সিড মেটালের উপরে যদি আমি ড্রিলটাকে চালিয়ে দিই, মানে একটা পাতলা মেটালের উপরে যদি আমি ড্রিল চালিয়ে দিই, তাহলে সহজেই আমাদের একটা ওয়াশার বানিয়ে ফেলতে পারবো। ঠিক ওই যে প্রসেসটাকে, ওই প্রসেসটাকে বলা হয় ট্রিপ্যানিং। ট্রিপ্যানিং হচ্ছে এমন একটা প্রসেস, এ রাউন্ড ওয়াশার ইজ কাট থ্রু দ্য সিড বাই দ্য ড্রিলিং মেশিন। যখন ড্রিলিং মেশিনের সাহায্যে ওয়াশার কাট করা হয়, এ রাউন্ড ওয়াশার কাট করা হয়, তখন তাকে ট্রিপ্যানিং বলা হচ্ছে। মানে ওয়াশার বললে আশা করি সবাই বুঝতে পেরে গেছো কী জিনিসটা, তাই আমি আর এটা যদি মানে নাও দেখাই তোমাদের বুঝতে পেরে যাবে। আচ্ছা, তারপরে কি আসছে না কাউন্টার বোরিং। কাউন্টার বোরিংটা কীরকম জিনিস, যে ধরে নাও বোরিংয়ে কী হচ্ছিল, যে হালকা করে পুরোটাকেই, এটা কিন্তু শুধু এতটাই থেমে থাকবে না, এটা পুরো হোলটা আমাদের যখন দরকার পড়বে তখন আমরা বোরিং করব। কাউন্টার বোরিংয়ে কী হচ্ছে না, আমাকে যদি একটা সোজা লাইনটা হচ্ছে না, হ্যাঁ, আমাকে যদি এরকম একটা হোল বানাতে বলে, যার সামনেটা, শুধু সামনেটা কি হবে না বড় হবে আর পুরোটা ছোট থাকবে, তখন এইখানে আমি তো ড্রিল দিয়ে শুধু একটা নর্মাল বানাতে পারবো, কিন্তু আমার এই সামনেটা বড় চাই, মানে এরকম চাই। তো সেই ক্ষেত্রে আমি কাউন্টার বোরিং করব। এই প্রসেসে, এই কাউন্টার বোরিং প্রসেসে কি হয় না, হোলের সামনের দিকটা ইনক্রিজ করা যায় কিছুটা পরিমাণ। মানে কাউন্টার বোরিং ইজ দ্য প্রসেস অফ স্লাইডলি ইনক্রিজিং দ্য আপার পার্ট অফ এ প্রিভিয়াসলি ড্রিলড হোল। মানে আগে ড্রিল করে রাখা এরকম একটা হোলকে তার আপার পোর্শনের ডায়ামিটারকে যদি ইনক্রিজ করতে হয়, তাহলে আমাকে কি ইউজ করতে হবে না কাউন্টার বোরিং। লিখে দেবো কি? মানে স্যার নাটের মাথাটা যাতে ঢুকে যায়। কোনো ক্ষেত্রে আমি তোমাকে এটা আরও একটু ভালো করে বলতে পারবো যখন কাউন্টার সিঙ্কিংটা বলবো। আমি এটা বলে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, প্রসেস অফ স্লাইডলি increasing the upper part of a previously drilled hole। এটাও লিখে দিই, এ রাউন্ড washer is cut through the seat by a drilling machine। ওকে, কাউন্টার সিঙ্কিং আর কাউন্টার বোরিংয়ের মধ্যে মিলটা দেখো। কাউন্টার সিঙ্কিংয়ে কী হয় না, টুলটার মাথাটা, এটা ভুল লিখে দিলাম, টুলটার মাথাটা এইরকম শেপের হয়, মানে এর মধ্যে যে হোলটা আমার এরকম থাকে, এটা অলরেডি ড্রিল করে রেখেছি, কিন্তু আমার ওই যে কাউন্টার সিঙ্কিং করার জন্য যে ড্রিল হেডটা লাগাবো, সেই ড্রিলের হেডটা এরকম হবে। কেন হচ্ছে না, তোমরা দেখেছো নাট অনেকগুলো এরকম টাইপের হয়, একটা নাট হয় এরকম, আর একটা নাট হয় এরকম।
হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, তো এই নাটগুলোকে যদি আমার কোথাও আমি আমি একটা কিসের উপরে এই নাটটাকে লাগাবো, তো এই নাটটা যদি উপরে লেগে থাকে তাহলে তো এর রাফনেসটা নষ্ট হয়ে যাবে, মানে এর মধ্যে তো স্মুথনেস আসবে না। তো আমাকে এমনভাবে বানাতে হবে যাতে এই জায়গাটা ফাঁকা থাকে, মানে নাটটা লাগানোর পরে এটা যাতে প্লেন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে কাউন্টার বোরিং করতে হয়, আর যদি নাটের শেপ এরকম থাকে তখন আমাকে কাউন্টার সিঙ্কিং করতে হবে। জিনিসটা একই, শুধু নাটের শেপের উপরে যে ওর মাথাটা কেমন হবে সেই হেডটা আমাদেরকে দেখে কি করতে হয় না কাউন্টার সিঙ্কিং করতে হয় বা কাউন্টার বোরিং করতে হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একদম। হ্যাঁ স্যার। এবারে দেখো স্পট ফেসিংটা কি। স্পট ফেসিংটা কি হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নাটগুলোকে এখানে লাগানোর পরেও যে কি হচ্ছে না এর যে স্মুথনেসটা সেটা আসছে না। তো সেক্ষেত্রে কি করা হয়, কাউন্টার স্পট ফেসিং, হ্যাঁ, ধরুন নাও এটা একটা হোল, তো এতে যে ড্রিল মানে স্পট ফেসিংয়ের সময় এমন একটা ড্রিল লাগানো হয় সেটা কি করে, ড্রিলটা তো এতটা অবধি আসেই আসে, তার সাথে সাথে এত সরি তার সাথে সাথে এই জায়গাটা পুরো নিয়ে আসে। এবারে খেয়াল করে দেখো ড্রিল তো হচ্ছেই হচ্ছে, তার সাথে সাথে এই জায়গাগুলো কি করছে না এই জায়গাগুলোও ঘুরছে, শুধু এই জায়গাটা ঘুরছে তাই নয়, এই পুরো বডিটাই ঘুরছে। এই জায়গাগুলোকেও এর সাথে পুরো একদম প্লেন করে দেয়। তো কি করলো না নাট বোল্টের জয়েন্টের জায়গায় ফেস করলো, ফেস মানে ফেসিং করে দিল, মানে ওর ফেসটাকে স্মুথ করে দিল। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পট ফেসিং, মানে ড্রিলিংয়ের মাধ্যমে এটাও করা হয়, শুধু বুঝতে পারলাম বিটগুলোকে চেঞ্জ করে করে। বলুন। ধরো, স্যার। হ্যাঁ বলছি বলছি, স্যার হ্যাঁ বলো শুনছি, স্যার এটা একটু বলুন। বলছি 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 শোনো। ধরে নাও তুমি, তাহলে আমার লাইনগুলো তো ঢুকে যাচ্ছে। এইটা তুমি ড্রিলটা, ড্রিল বলতে এই সরুটা না, এই পুরো জায়গাটা, এই পুরোটাই ড্রিল, মানে ড্রিল বিটটা এইরকম। আমি একটু বেশি বড় গেছি যাতে তোমাদের কনসেপ্টটা আগে বোঝা যায়, তারপরে তো বুঝেই যাবে এরকম ড্রিল বিট। এবারে আমি এই ড্রিল বিটটাকে কোথায় কাজে লাগাবো না, কাজে লাগাবো আমাকে একটা হোল করতে হবে। তোমরা দেখেছো যদি আমি যেদি বলে ফেলি বেশি না যদির জায়গায় আচ্ছা, যদি আমরা কি করি না কোথাও একটা হোল করছি, তুমি যখন ড্রিলটাকে ঢুকিয়ে দেবে দেখবে এখানে এরকম এরকম হয়ে যায়, ধারগুলো হয়ে যায় না, হ্যাঁ স্যার, রাফটা যেমন। রাফ হয়ে যায়, বিশেষ করে উপরে এরকম উঠে যায়। তো ওটাকে এইটাকে রিমুভ করার জন্য কি হয় না হোলটাকে, আমার ধরো এই হোলটা দরকার, এতটা পরিমাণের হোল দরকার, আর এই কালো রঙেরটা হচ্ছে আমাদের বডি, এই বডিটার উপরে আমি হোল করবো। এবার দেখো আমি কি করলাম না ড্রিল মেশিনটাকে তো ভিতরে নিয়ে গেলাম, তার সাথে সাথে এই জিনিসটাকেও ঘুরছে, মানে পুরোটাই ড্রিল। তো এইটার কাজ কি হবে, এই মাঝখানে এই সরুটার কাজ হবে গর্ত করা, আর এই বড়োটার কাজ কি হবে না এই জায়গাটাকে, এই আমাদের কালো বডিটার এই জায়গাটাকে মানে ফেস করে দেওয়া, স্মুথ করে দেওয়া। রাফটাকে হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেল, হ্যাঁ বলো। ওটা কি স্যার ড্রিল বিটেরই অংশ? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই ড্রিল বিটেরই অংশ। আচ্ছা ট্যাপিংটা মানে স্যার অত ইম্পর্টেন্ট নয়, এটা জানার কোনো দরকার নেই। হ্যাঁ বলো বলো, স্পট ফেসিংটা কি বলছো? মানে স্যার ওকে চাপ দিয়ে রাখে যাতে না স্যার উঠে যায়, মানে রাফনেস হ্যাঁ না মানে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা যাতে রাফনেস না হয় ওটাও রোটেট করছে, তার সাথে সাথে ওই সামনেটাকে পুরো স্মুথ করে দিচ্ছে। তো আমাদের এই অপারেশনগুলো এর সাথে সাথে জানতে হতো। আরেকটা জিনিস এখানে জানার আছে, সেটা হচ্ছে যে তোমার এখানে লিখিয়ে দিই ড্রিল স্যার মেশিনের,
রিমিং আমরা পুরো একটা ক্লাস আছে, কালকে সারাদিন শুধু রিমিংই পড়বো, ওই জন্য এখন বলছি। রুটিনটা দেখোনি ভালো করে, দেখবে ড্রিলিংয়ের পরেই আমাদের রিমিং আছে। রিমিং কালকে সারাদিন পড়বো, তো আজকে আর শুধু শুধু রিমিং বলে কী লাভ, ওই জন্য বলছি। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ড্রিলিং মেশিন অ্যাক্সেসরিজ, আগের দিন আমরা আর কি মেশিন আর কি টুলের অ্যাক্সেসরিজ পড়েছিলাম, মানে গয়নাগাঠি আর কি। সে কি বললেন? আগের দিন আমরা কিসের অ্যাক্সেসরিজ পড়েছিলাম, কোন টুলের অ্যাক্সেসরিজ? সিজেল তো করেছিলাম। চিজেলের অ্যাক্সেসরিজ করেছিলাম, যে এর সাথে আরও কি লাগে। তো ড্রিলিংয়ের সাথেও বেশ কিছু জিনিসকে আমাদেরকে ইউজ করতে হয়। কীরকম না, এক হচ্ছে ড্রিল চাক, দুই হচ্ছে সকেট, তিন হচ্ছে স্লিপ, চার হচ্ছে ড্রিল ড্রিফট, পাঁচ হচ্ছে ফ্লোটিং হোল্ডার। কোশ্চেন আসে এখান থেকে, ড্রিল চাক কী জিনিস আগে ছবিটা দেখাই তোমাদেরকে। মানে ড্রিলের যে স্যাঙ্ক পড়ছে না, তোখানে নিশ্চয়ই তোমরা জানো কোনটাকে ড্রিল স্যাঙ্ক বলছে। ড্রিলের যেই জায়গাটা মেশিনের সাথে, দেখেছো আজ সব ধরা পড়ে যাবে। এই দেখো প্রতিদিন আসে, একবার করে অ্যাটেন্ডেন্স দেয়, দিয়ে ক্লাস থেকে চলে যায়। এই হচ্ছে সেই সকল ছিল, সব রেকর্ড থাকছে, কোনো চাপ নেই, এদেরকে খুঁজে খুঁজে বের করবো আমরা। কত ফাঁকি মারতে পারে বরং দেখছি তারপরে। আচ্ছা, ড্রিল চাক স্লিপ হয়ে গেল। হ্যাঁ, ড্রিল চাকের ছবিটা দেখাবো বললাম না, এই এরা যখন তখন এসে আমার প্রবলেমটা করে দেবে। ড্রিল চাক দেখো, এইটা হচ্ছে একটা ড্রিল চাকের ছবি। ছবিটা দেখো, এই যে এর মাথাটায় স্যাঙ্কটা আটকে থাকে, আর এই জায়গাটা এইখানে পুট করা হয়, আর এর মাথায় দেখো টিথ কাটা আছে, আর এখানেও টিথ কাটা আছে। তো এইটা যখন এখানে লেগে যাবে, তখন এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এইগুলোকে খোলা হয় আর টাইট করা হয়। কীভাবে কাজ করে বুঝতে পারছো? মানে এবার থেকে যদি তোমাদেরকে ড্রিলের বিটটাকে খুলতে বলি, তোমরা সবাই খুলতে পারবে। কি করবে না, এটাকে ইউজ করবে, এটাকে বলে চাক কি। এই কিটাকে এখানে লাগাবে, লাগানোর পরে এই হ্যান্ডেলটাকে যখন ঘোরাবে, এই জগুলো ওপেন হতে থাকবে। হ্যাঁ স্যার, ব্যবহার করি। হ্যাঁ বলো। ওই স্যার আমাদের ঘরে আছে। আচ্ছা, সবার ঘরেই আছে, আমার ঘরে বাদে। আচ্ছা, থাকাটাই স্বাভাবিক, অনেকের বাড়িতেই থাকবে, অনেকেই কাজকর্ম করে। আচ্ছা, তো তো এটাকে চাক বলছে, তাহলে তো তোমাদের বুঝতে সুবিধাই। অনেক ধরনের চাক হয়, কীরকম থ্রি জ, এই যে এগুলোকে না জ বলে। তো এখানে তিনটে জ আছে, এটাকে থ্রি জ চাক বলে। আবার যদি দুটো থাকে সেটাকে টু জ চাক বলে। আর একটা আছে কুইক ওপেন জ, মানে যেটা সহজেই খুলে যায়। আচ্ছা, আমি যদি একটা ছবি দেখাই, দেখি পাই কিনা। কুইক চেঞ্জ ড্রিল বিট, সম্ভবত এগুলোকে মানে রোটেট করলেই খুলে যায়। আমি যদিও কখনো ইউজ করিনি, আমি আগেই বলে দিচ্ছি। তোমরা এদিকে বলে থাকো তো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বুঝতে পারবে। আচ্ছা এগুলো সে হ্যান্ড্রিলে থাকে এগুলো। আচ্ছা, ছোট হ্যান্ডেল, বড় হ্যান্ডেলগুলোতে তো এমনি চাকরি দিয়ে ছোট ছোট। হ্যাঁ। আচ্ছা, তাহলে ড্রিল চাক তো সবাই তাহলে জানো, আমি আর বলে করছি না, কিন্তু মনে রাখবে যে, হ্যাঁ এবারে চলে আসি কি কোনটা। হ্যাঁ, তাহলে ড্রিল চাকে কি ধরে থাকে, ড্রিল চাকটা কি ধরে থাকে মেনলি? সে জগুলোকে টাইট করতে। আর হ্যাঁ, জগুলো কি কে ধরে থাকে, কোন জিনিসটাকে ধরে থাকে? ড্রিল বিটটাকে ধরে থাকে, তাই তো? হ্যাঁ, আর ড্রিল বিটের কোন জায়গাটা, আমরা তো ড্রিল বিটের প্রত্যেকটা পার্টস পড়ে নিয়েছি, তাহলে বলো ড্রিল বিটের কোন জায়গাটাকে ধরে থাকে? স্যাঙ্ককে ধরে থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে, একদম স্যাঙ্ককে ধরে থাকে।
হ্যাঁ, তো এবারে আসি সকেট। সকেটের কাজ কি না, সকেটের ছবি কি পাবো? এটাই আসবে আশা করি। ড্রিলে এই ধরনের সকেট থাকে। এই জিনিসগুলোর কাজ কি না, যদি আমাদের ট্যাপার সকেট হয়, ট্যাপার সকেট আমরা সকালবেলায় পড়েছিলাম, তো যদি ট্যাপার সকেট আমাদেরকে ইউজ করতে হয়, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের যে চাকটা আছে ওইখানে ওইটার থেকে আমাদের শ্যাঙ্কের ডায়ামিটার বেশি হয়ে যাচ্ছে। মানে ট্যাপার অফ দ্য ড্রিল ইজ বিগার দেন দ্য ট্যাপার হোল ইন দ্য মেশিন স্পিন্ডেল। মানে স্পিন্ডেলের উপরে চাক থাকে, তো ওই চাকে যে হোলটা আছে তার থেকে ট্যাপারের যে ডায়ামিটার সেটা বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয় না, আমরা সকেটকে লাগিয়ে দিই, এইভাবে সকেটকে লাগিয়ে দিই। এটা ইলেকট্রিক ড্রিলের ক্ষেত্রে ওইটা কি করে না, দু জায়গাতেই তোমার মানে ধরতে পারো এই যে আমার বড় দরকার, দেখো উপরের দিকটা কিন্তু সেম, তো উপরের দিকে যে ডায়ামিটারটা থাকে সেটা চাকে লাগিয়ে দিলাম, আর এই নিচের দিকে দেখো ডায়ামিটার বাড়তে আছে, এখানে আমাদের যেরকম দরকার আমি সেরকম ওইখানে লাগিয়ে দিতে পারলাম। আমরা অ্যাকচুয়ালি সকেট স্প্যানার যেরকম পড়েছিলাম, অনেকটা সকেট স্প্যানারের মতো। এগুলো তো স্যার নাট বল্ট খুলতে কাজে লাগে। না, ওটা ড্রিলিং মেশিনে কাজে লাগানো হয়, ড্রিলিং মেশিনে এগুলো কাজে লাগানো হয়। এই তোমাদের এক্স্যাক্টলি দেখিনি। এইগুলোকেই ড্রিল বিটার সকেট বলে। তোমরা কলেজে এলে তোমাদেরকে দেখানো হবে, আশা করি হবে, আছে। যদি এখানে সকেটের ছবিটা কোথাও, ট্যাপার সকেট, ট্যাপার সকেট ফর মেশিন। এই দেখো ড্রিল সকেট, এটা এইগুলোকে ড্রিল সকেট বলে, এইগুলো লাগানো থাকে এখানে ঠিকঠাক। হ্যাঁ স্যার, এইগুলো হ্যাঁ, এটাতে ওটা স্যার ওইগুলো আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওটা সেই মানে নাট খোলার কাজে যেগুলো ব্যবহার হয় ওগুলো বেরিয়ে গিয়েছিল। দেখো এইগুলো হচ্ছে ড্রিল সকেট, যেখানে এই ধারটা সেম থাকবে, আর যেখানে আমাদের ট্যাপারগুলো লাগানো হবে এখানে, আর এই যে গ্যাপগুলোর মাঝে কি লাগানো থাকে এখানে একটা, ওইটার নামটা বলো, যেটাকে ঠুকে বের করতে হয়, আরে ড্রিফট দিয়ে যখন টাইট হয়ে যায় তখন ড্রিফট দিয়ে ওটাকে বের করতে হয়। আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা কীরকম হচ্ছে না, ছবিটা এঁকে দেখাই তাহলে বোঝা যাবে। সাপোজ ধরো এরকম একটা হোল আছে, মানে আমাদের যেটা ট্যাপার হবে, ট্যাপারটা কীরকম হবে, এরকম টাইপের হবে, আর এইটা আমাদের এর মধ্যে ধরো এর মধ্যে এই জিনিসটাকে দিতে হবে। তো এই জিনিসটাকে যখন আমি দিতে যাব কিভাবে ঢুকবে না, এখানে এভাবে টাচ হয়ে থাকবে, নিচে এবারে ড্রিল থাকবে যেভাবে থাকে। আমি শুধু এই জায়গাটার কথা বলছি, এটা আমাদের চাক আছে স্পিন্ডেলে, এখানে আমাকে এটাকে ঢোকাতে হচ্ছে। তো কিভাবে ঢোকাবো না, এইভাবে ঢুকে থাকবে, এর ভিতরে এইভাবে থাকবে। পজিশনটা বোঝা গেল কি বোঝা গেল না? এই পজিশনটা তো বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ বলো স্যার বলছিলাম আরেকবার বলুন স্যার। বলছি এই জিনিসটা হচ্ছে তোমার ট্যাপার স্যাঙ্ক। আমাকে তো স্যাঙ্কটা লাগাতে হয়, কোথায় লাগাতে হয়, চাকে লাগাতে হয়।
এইটা ধরে নাও, এটা ধরে নাও চাক, এই চাকে লাগাতে হয় এই স্যাংটাকে। তো আমি কি করছি না, আমি দেখছি এই জিনিসটা তো এখানে ঢুকবে না, তাই না? তো এর জন্য আমি একটা সকেট লাগাচ্ছি। কীরকম সকেট না, সকেটটা এরকম ধরনের, এই যে এইটা হচ্ছে সকেট, এইটা হচ্ছে সকেট, এই জিনিসটা সকেট। কোনটা সকেট না, ছবিটা দেখাই, এই যে এটা হচ্ছে সকেট, ড্রিল সকেট, ঠিক আছে? তো এই সকেটটা আমি কোথায় লাগাচ্ছি না, এই আমাদের যেখানে স্পিন্ডেল আছে ওখানে লাগিয়ে দিচ্ছি চাকের জায়গায়। তারপরে কি হচ্ছে না, এটাকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিলে কি হবে, এইভাবে আটকাবে, যেভাবে এখন আটকে আছে। তুমি দেখো এটা আটকানোর পরে এটাকে কীভাবে খুলবে, এটাকে যদি নিচের দিকে টানতে থাকো এ এমনভাবে আটকে যায় এটাকে আর খোলা যায় না। তার জন্য দেখো এখানে দুটো হোল আছে, এই যে দেখো এখানে দুটো হোল আছে। এই হোলগুলো কি হয় না, এই হোলগুলোর মধ্যে দিয়ে একটা ড্রিল ড্রিফট কীরকম সাইজের হয় না, ছবিটা দেখলে বুঝতে পারবে। ড্রিল ড্রিফটটা হয় এই ধরনের, এই ধরনের। এই ড্রিল ডিপটাকে কি হয় না, এইখানে যে হোলগুলো থাকে এরকম জায়গায় হোলটা আছে, এই হোলটাকে এখানে ড্রিল ডিপটাকে ঢোকানো হয়। এটা ড্রিল ডিপ, ঠিক আছে? যখন ঢোকানো হচ্ছে এখানেও তো হোলটা আছে, এটা দিয়ে বেরোবে, আর এখানে আমরা ঠুকতে থাকবো। ঠুকতে থাকলে কী হবে না, এই জায়গাটা প্রেসার দিবে, এটাকে নিচের দিকে ফেলে দেবে। এটাকে যেই ঠুকবো এটা ভিতরের দিকে যেতে চাইবে আর এটাকে নিচের দিকে নামিয়ে দেবে। তো দেখো আমাদের এই যে, বুঝতে পারলে না? বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে দেখো ড্রিল ড্রিফট বলে যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে সেই জিনিস। স্লিপটাও সকেটের মতনই, কিন্তু এটাকেও মানে এই স্লিপটাকেও তুমি সকেটই বলা হয়। মানে তুমি যেখানেই স্লিপ পড়বে সেখানে লেখাই থাকবে দিস ইজ অলসো কল্ড এ সকেট। এটা ইউজ করা হয়, এটাও ট্যাপার সাঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে ডাইরেক্টলি স্পিন্ডেলে কাজ করা যায় না। মানে বলতে পারো একই ধরনের দুটো জিনিস। ইট ইজ used for fitting those taper shank drills do not directly fit in the মেশিন স্পিন্ডেল। আচ্ছা, ড্রিল মেশিন স্পিন্ডেল বলতে কোন জায়গাটা হয়তো অনেকের আউট হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা চাক, চাকটা যেই জিনিসের উপরে আছে সেটাকে স্পিন্ডেল বলে। আমি যখন তোমাদেরকে সকেট দেখাচ্ছিলাম তখন এই চাকটা ছিল না, এই চাকের জায়গায় কী ছিল না, সকেট ছিল। তো স্লিপটাও এক ধরনের সকেট। যখন আমাদের ট্যাপার অ্যাকচুয়ালি যখন ট্যাপার ইউজ করব, আমি ট্যাপার দিয়ে সকেটটা বুঝিয়েছি বলে তোমাদের একই মনে হচ্ছে, কিন্তু যখন ট্যাপার স্যাঙ্ক ইউজ করব তখন আমরা স্লিপটা ইউজ করব। আর সকেটটা কখন ইউজ করব, মানে নর্মাল সকেট, এই স্লিপ বাদে অন্য সময় সকেট আমরা ইউজ করব, মানে ট্যাপার বাদে বাকি সব সময় সকেটটা ইউজ করব। যেহেতু দুটো একই, মানে ওই জন্য আমার কথাগুলো তোমাদের একই রকম লাগছে, যে স্যার কী বলছেন আমাদের ক্লিয়ার আসছে না। শুধু এটুকুন মনে রাখো যে স্লিপ আর সকেট দুটোই সকেট, মানে স্লিপও এক ধরনের সকেট। সকেটটা স্পেশালি কখন ব্যবহার করা হয় না, সকেটটা স্পেশালি তখন ব্যবহার করা হয় যখন ট্যাপার স্যাঙ্ক ইউজ করা হয়। তাহলে যদি ট্যাপার স্যাঙ্কের ক্ষেত্রে কি ইউজ করা হয় বলো? হ্যালো, ট্যাপার স্যাঙ্কের ক্ষেত্রে কি ইউজ করা হয় বলছি দেখো, ট্যাপার স্যাঙ্কের ক্ষেত্রে স্লিপ ইউজ করা হয়। মানে যদি কোনো একটা জায়গায় ট্যাপার স্যাঙ্ক থাকে কোনো একটা ড্রিলে, মানে ড্রিল বিটে, তখন আমরা কি ইউজ করব, স্লিপ।
SLEEV, এইখানে কিছু অসুবিধা আছে। না স্যার। এই স্লিভ হচ্ছে এক ধরনের সকেট, মানে এটাকেও সকেটই বলা হয়। এবারে তোমাদের মনে হবে স্যার তাহলে প্রথমে যে সকেটটা পড়িয়েছেন ওটা কোথায় ইউজ করা হয়, তাই না? এই সকেটটা ইউজ করা হয় যদি আমাদের ধরে নাও ড্রিল বিটের ডায়া মোর দেন স্পিন্ডেল ডায়া। স্পিন্ডেলের ডায়ামিটার মানে স্পিন্ডেল যতটা পরিমাণে ড্রিল বিট নিতে পারবে তার থেকে বেশি পরিমাণের যদি আমাদের কোনো ড্রিল বিট আমাদের কাছে থাকে, সেটা কিভাবে লাগাবো না, সেটা সকেট দিয়ে লাগাবো। আমি অ্যাকচুয়ালি সকেট আর স্লিভ একই বলে আমি সকেটটা তোমাদেরকে মানে স্লিভের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এই জন্য একটু কনফিউশন হয়ে গিয়েছে। স্যার মেন মানে সব জায়গাতেই স্লিপই লাগানো থাকে। না, ট্যাপার স্যান্ড শুধুমাত্র যেখানে যেখানে ট্যাপার স্যান্ড সব জায়গায় সকেট লাগানো থাকে। আর এক ধরনের সকেট হচ্ছে স্লিভ, যেটা শুধুমাত্র ট্যাপার স্যান্ড আমরা যখন ইউজ করব তখন লাগানো থাকে। মানে ট্যাপার স্যাঙ্কের সময় যেই স্যাঙ্কটা ইউজ করা হয় সেটাকে স্লিপ বলে, এটা মনে রাখো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। ঠিক আছে। আর ড্রিপটা তো কী জিনিস আমি বলেই দিলাম, ড্রিলিং মেশিন ফ্লোটিং হোল্ডার, ফ্লোটিং হোল্ডার। ছবি মনে হয় কোথাও নেই। ফ্লোটিং হোল্ডার হচ্ছে যেমন এতক্ষণ ধরে আমরা সকেট দেখলাম আর দেখলাম কি বলে স্লিপ দেখলাম, সেরকম ফ্লোটিং হোল্ডারও হচ্ছে এক ধরনের ড্রিল হোল্ডিং ডিভাইস। বোঝা গেছে? এটার কাজ কি, যেমন আমরা ট্যাপারের ক্ষেত্রে বা আনরাউন্ডেডের ক্ষেত্রে স্পেসিফিকলি ইউজ করছিলাম, যদি নর্মাল স্যাঙ্ক থাকে আমরা কি ইউজ করব না চাক ইউজ করব, আর যদি বেশি ডায়ামিটারের থাকে কিংবা ট্যাপার থাকে তাহলে আমরা সকেট বা স্লিভ ইউজ করব। কিন্তু ফ্লোটিং হোল্ডার এমন এক ধরনের হোল্ডিং মানে ড্রিল হোল্ডিং ডিভাইস, ওখানে নর্মাল আর তোমার ট্যাপার সবই ক্যাপচার করার ক্ষমতা রাখে। এটা দু ধরনের হয়, 5 নম্বরেরটা 5, আচ্ছা সরি, দু নম্বর ধরনের হয়। একটা হচ্ছে 5.1 আর একটা হচ্ছে 5.2। নামগুলো লিখলে বুঝতে পেরে যাবে তোমরা। একটা হচ্ছে এটা ফর হোল্ডিং দ্য স্ট্রেট স্যাঙ্ক ড্রিল, আর এটা হচ্ছে ফর হোল্ডিং ট্যাপার স্যাঙ্ক ড্রিল। তো এটাও এক ধরনের, শুধু এটুকুন মনে রাখো যে এই ফ্লোটিং হোল্ডার হচ্ছে ড্রিল হোল্ডিং ডিভাইস। ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এর থেকে ম্যাথও আছে। এ বাবা, স্যার ওই জায়গাটা দেখেন না স্যার, লেখাটা কমপ্লিট হয়নি। 4:30 বেজে গেল যে। ড্রিলিং কাটিং স্পিড। ড্রিলিং কাটিং স্পিড কি না, এর একটা ফর্মুলা আছে যে ড্রিলটা কি স্পিডে কাটছে, এটা সবসময় মিটার পার মিনিটে দেখা হয়। হ্যাঁ, মিটার পার মিনিট। এটার ফর্মুলাটা হচ্ছে কাটিং স্পিড v equal to pi dn by 1000 মিটার পার মিনিট। এর সাথে সাথে যেগুলো লিখে রাখতে হবে,
ভি তো কাটিং স্পিড বলেই দিয়েছি, ডি হচ্ছে ডায়া অফ ড্রিল ইন এমএম। এই ফর্মুলাটার ক্ষেত্রে ডায়ামিটার অফ ড্রিল অবশ্যই যেন মিলিমিটারে থাকে। এর উত্তর আসবে স্যার মিটারে। বলছি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেবো? ক্লাসটা শেষ করো বলে দিচ্ছি। ডি ওকে। হচ্ছে ডায়া অফ ড্রিল, এটা মিলিমিটারে। মিলিমিটারে কিন্তু মানে ডায়ামিটারটা কিন্তু মিলিমিটারে রাখতে হবে, আর অ্যান্সারটা শুধু মিটার পার মিনিটে আসবে। ঠিক আছে, অ্যান্সারের ইউনিট কিন্তু মিটার পার মিনিট আসবে, আর ডায়ামিটারের ইউনিট কিন্তু মিলিমিটারে যেন থাকে। কেন থাকে না, দেখো বাই 1000 এখানে করে দেওয়া আছে। যদি এই 1000টা না থাকতো তাহলে তুমি পাই ডিএন মিলিমিটার পার মিনিট করতে পারতে। তখন তুমি এখানে যাই নাও কেন, ওখানে তাতে কিছু যায় আসে না। যেহেতু বাই 1000 করে দেওয়া আছে, তো ডি এর ফর্মুলা সবসময়, ডিটা যেন সবসময় মিলিমিটারে থাকে, এটা মনে রাখবে। আর এম হচ্ছে আরপিএম, মানে রিভলিউশন পার মিনিট। রিভলিউশন পার মিনিট। বিভিন্ন টুলের ক্ষেত্রে বিভিন্ন রকম কাটিং স্পিড হয়। যেমন যদি স্টিল হয় তাহলে কাটিং স্পিড হবে 20 থেকে 30 মিটার পার সেকেন্ড। যদি কপার হয় তাহলে 30 থেকে 35 মিটার পার সেকেন্ড। যেই মেটেরিয়ালের টুল হবে সেরকম স্পিড হবে। ঠিক আছে, তো একটা অঙ্ক আছে, আমি একটু অঙ্কটা তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে এখান থেকে কীরকম কোশ্চেন আসে। না, একটা ড্রিলের আরপিএম ক্যালকুলেট করতে বলেছে। সরি, ছোটো হাতে লিখতে হয়, বড়ো হাতে না। আরপিএম কত হবে, কি কি তথ্য দেওয়া আছে না, দেওয়া আছে ডায়া অফ ড্রিল 10 মিলিমিটার, আর কাটিং স্পিড ভি 13 মিটার পার মিনিট। তাড়াতাড়ি বলো কত হবে আরপিএমটা। আমি জানি ভি ইকুয়াল টু, দেখি কে আগে করতে পারে, তোমরা না আমি। আমাকে কী বের করতে হবে না, এনটা বের করতে হবে। তাহলে এন সমান লিখতে পারি 1000 ইন্টু ভি পাই ইন্টু ডি। ভি এর মান তো দেওয়া আছে, ভি এর মান 13 দেওয়া আছে, পায়ের মান দেওয়া আছে, ডি এর মান মিলিমিটারে চেয়েছে, মিলিমিটারেই দেওয়া আছে, মানে 10 দেওয়া আছে। তাহলে কী হচ্ছে না, যদি একটা কেটে দিই তাহলে 100 ইন্টু 13 3.14, 413.63 আসবে। তোমরা তাহলে বলতে পারলে না, আমি করে দিয়েছি। আরেকটা অঙ্ক তোমাদের জন্য করতে দিচ্ছি, তোমরা করবে কি না, ডি দেওয়া আছে 12 mm, আরপিএম দেওয়া আছে 350, ভি এর ভ্যালু বের করতে হবে। অ্যান্সারও লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। 13.2 মিটার পার মিনিট। কিন্তু কীভাবে করলে আমি কালকে দেখতে চাইব, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, ছবি তুলে রাখবে আগে থেকে। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার বলো বলো, শুনতে পাচ্ছি। নিচে নামান তো, হ্যাঁ হ্যাঁ তুলুন একটু উপরে তুলুন স্যার। হ্যাঁ বলো। 1000 ইন্টু 13 স্যার বাই ওটা কত কত ওঠে? পাই ইন্টু 10, ডি এর মান তো 10 দেওয়া আছে। ঠিক আছে স্যার, বুঝে গেছি। আচ্ছা, ফিড ইন ড্রিলিং, ফিডটা বলে দিই একটু, এটা হলেই হবে। ফিড কি জিনিস? ফিড হচ্ছে, স্যার আগের কোশ্চেনটাতে একটু ডাউট আছে, একটু বলবো? হ্যাঁ বলো। স্যার পায়ের ভ্যালুটা কত ধরবো? 22/7 বা 3.14, 22/7 ধরে করবে। যে কোনো একটা ধরলে হবে? হ্যাঁ হ্যাঁ, একই তো। ঠিক আছে। ডিস্টেন্স covered by a drill measure
হোল ইউজ। এর মানে কি, এরকম একটা, এটা একটা হোল আছে, এতে একটা ড্রিল আছে, এর মধ্যে ড্রিল যাচ্ছে, ড্রিলটা নর্মাল কন্ডিশনে এরকম কন্ডিশনে আছে, ঠিক আছে। এটা একটা ড্রিল আছে। আমি কি করলাম না, এই ড্রিলটাকে একবার ঘোরালাম, মানে ধরে নাও ড্রিলটার এখন এই পজিশন ছিল, এটাকে আবার ঘুরিয়ে এনে এই জায়গাকে নিয়ে এলাম, একবার ঘোরালাম। তো এখন যদি ড্রিলটার এই হোলের এইখানে থাকে, একবার ঘোরানোর পরে এইটা এখানকে চলে আসবে, দুবার ঘোরানোর পরে আবার এখানকে চলে আসবে, তাই না? এই একটা রোটেশনে, ড্রিলের একটা রোটেশনে, স্যার কথাটা কেটে কেটে শোনাচ্ছে স্যার, বুঝতে পারছি না। বলছি ড্রিলের একটা রোটেশনে যেই ডিস্টেন্সটা কভার হয় সেটাকে ফিট বলে। ধরে নাও এই সবুজটা একটা হোল, এই হোলের মধ্যে একটা ড্রিল আছে, ওই ড্রিলটাকে তুমি একবার ঘোরালে, মানে 180 ডিগ্রি ঘোরালে, মানে এইখানে ছিল আবার ঘুরিয়ে এই জায়গাটাকে নিয়ে চলে আসলে, তো এই একবার ঘোরানোর ফলে কি হবে, ড্রিলটা একটু সামনের দিকে এগিয়ে আসবে। ড্রিলের কাজটাই তো কি, ড্রিলের কাজটা হচ্ছে রোটারি মোশনটাকে লিনিয়ার মোশনে নিয়ে আসা, যে ওটা রোটেট করবে কিন্তু ও নিচের দিকে গর্ত করে করে যাবে, পোলটাকে বাড়িয়ে যাবে, তাই না? ও ঘুরছে আর নিচের দিকে আসছে, তো একবার ঘুরলে কতটা নিচে আসছে সেটাকেই বলা হচ্ছে তার ফিট। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে ক্যারেং মতন, হ্যাঁ কিসের মতো? ইঞ্জিনের ক্যারেং শেকের মতন স্যার। ক্র্যাঙ্ক শেপের মতন? ক্র্যাঙ্ক শেপটার মতন? ক্র্যাঙ্ক শেপটার মতন বলতে বুঝতে পারলাম না। ক্র্যাঙ্কশেপ না, ওটা স্টোকের মতো জিনিসটা, মানে 180 ডিগ্রি ঘুরলে পরে কতটা হচ্ছে। হ্যাঁ, ওখানে ওখানে রোটেশনটা আলাদা, ওখানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এখানে শুধু ডাউনই হবে, যে একবার পুরোটা ঘুরলে কতটা নিচের দিকে নামছে সেটাই হচ্ছে তার ফিট। হ্যাঁ স্যার। তো ড্রিল সম্পর্কে বেসিক এইটা ছিল। আর তোমাদের ট্যাপ ড্রিল সাইজ, আগে ট্যাপটা কী জিনিস সেটা না পড়ালে আমি ট্যাপটা আবার বোঝাতে সময় নষ্ট হবে। তার সাথে সাথে কিছু ডিফেক্ট অ্যান্ড কজ আছে, এগুলো জাস্ট থ্রু, মানে ড্রিল করতে গেলে কী কী ডিফেক্ট আসে আর সেগুলো তার কারণ কী, এইগুলো আসে। তো এটা আমরা পরে বলতে পারবো, এটা অতটাও নয়, এখান থেকে কোশ্চেন আসে না, নয় আসে, কিন্তু আমাকে আরেকদিন বলতে হবে। আর একটা চার্ট আছে, এই চার্টটাও আজকে আর বলছি না। মোটামুটি তুমি ধরতে পারো আমাদের 95% হয়ে গিয়েছে ড্রিল, 5% বাকি আছে। ওই জবের রিভিশন ক্লাস আছে কিংবা মক টেস্টের ক্লাস থাকবে, সেই দিন আমি ওই 5%ও তোমাদের দিয়ে দেবো। 95% কিন্তু হয়েই গেল। এটা হ্যাঁ ভেবে স্যার। তোমরা পড়াশোনাটা করবে, ঠিক আছে? তো অঙ্কটা কালকে করবে, দিয়ে বলবে। আর যেটা বলছিল মোটামুটি হয়ে গেছে।